মেসিকে বাদ দিলে তাহলে বাকি টিমটা কানা। এই 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 ম্যাচে তুমি দেখে নিও সেট পিস মুভমেন্ট, অর্থাৎ কর্নার, ফ্রি কিক, এটা একটা ফ্যাক্টর হবে। সেটাই রঞ্জিত দা, সেটাই যে সিমিলারিটিটাও বলছে যে মারাদোনা চ্যাম্পিয়ন হলো যেবার 86, তারপরে 90-তে রানার্স। হ্যাঁ, মেসিরও সেই সিচুয়েশন যে 2022-এ চ্যাম্পিয়ন, আবার তাহলে কি 2026-এ রানার্স? হ্যাঁ। নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে সবাইকে স্বাগত। আজকের আলোচনাটা কি হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর দুদিন পরেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো আমাদের সঙ্গে রয়েছে দুজন বিশেষজ্ঞ, রঞ্জিত মুখার্জি আমার ডান দিকে, বাঁদিকে সৌমিত্র চক্রবর্তী। তো প্রথমেই আসবো রঞ্জিত দার কাছে। রঞ্জিত দা, দুদিন পরেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, কতটা সম্ভাবনা দেখছো, কে জিততে পারে? এই আলোচনাটার শুরুতেই আমি বলে নিচ্ছি যে এই আলোচনা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়রা, দেশ বিদেশ সবাই এই আলোচনা করে থাকে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যেহেতু নিজেও আমার অভিজ্ঞতা হয়েছে, আমি চারবার ওয়ার্ল্ড কাপ গেছি, ফাইনাল 3টে দেখেছিলাম। তো সেইটাই সূত্র ধরে আমি বলছি, এই প্রেডিক্ট করা খুব মুশকিল। 1 নম্বর, আজকে সামনে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, সারা পৃথিবী তাকিয়ে আছে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি কারা গেইন করতে পারে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে কারা জিততে পারে। তো দুটো ফুটবলে খুব ফ্যাক্টর। এখানে সৌমিত্র আছে, সৌমিত্র খুব ভালো 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 ফুটবলার, বহুত ভালো ফুটবলার ছিল, তার চেয়ে ভালো ধারাভাষ্যকার। তো ও স্বীকার করবে যে প্রেডিক্ট করা একটা জিনিস, আর সেটাকে মূল্যায়ন করে প্রেডিক্ট করা একটা জিনিস। এগিয়ে রাখছেন কাকে? আর্জেন্টিনায় রয়েছে লিওনেল মেসি, স্পেনে রয়েছে লামিন ইয়ামাল। আমি খেলা দেখছিও, এবং সবচেয়ে বড় কথা, আমি এই পত্রিকাতে, জনশক্তি পত্রিকাতেও লিখছি, আমি কিছু কিছু ম্যাচ আমি লিখেছি। আমি কিন্তু মনের দিক দিয়ে আমি বলছি, আমার যেটা নিজের ধারণা, যে এই খেলাতে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু স্পেন বেটার খেলবে, আমার ধারণা, আমি যা খেলা দেখছি। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে যদি এক্সেপশনাল কিছু গোল তো অনেক হয়, সেক্ষেত্রে সেরকম কিছু হলে কিন্তু খেলার রেজাল্ট কী হবে বলা মুশকিল খুব। মেবি 2-1 হতে পারে, 2-0 হতে পারে, অথবা এটা এক্সট্রা টাইমও চলে যেতে পারে। ডিপেন্ড করছে সিচুয়েশন অফ দ্য গেম এবং কোচেসের, দুই কোচের যে প্ল্যানিং। কারণ অ্যাকচুয়ালি আমি তো 8-9টা ম্যাচ দেখলাম। স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান কিন্তু একটা মস্ত বড় ব্যাপার ইন ফুটবল। আমরা সবাই কোচিং করি, আমরাও খেলা ছেড়ে, আমরা হয়তো ভারতীয় ফুটবলের সঙ্গে আমি বিশ্ব ফুটবলের তুলনা করছি না, কিন্তু যেহেতু আমরাও তো এমন একটা দেশে বাস করি যেখানে কোটি কোটি লোকের সমর্থক বেষ্টিত টিম আছে। তো সেই হিসেবে বলতে পারি যে স্ট্র্যাটেজি সবসময় কাজে লাগে না যদি তার সেই মতো প্লেয়ার না থাকে। তো অবভিয়াসলি স্ক্যালোনি নিশ্চয়ই ফুয়েন্তের থেকে একটু কম বয়সী কোচ, তার আন্ডারে খেলেওছে। তো সুতরাং ও যে চিন্তাভাবনা করছে, অবভিয়াসলি ও মেসিকে নিয়ে ভাবনা চিন্তা করছে। পার্টিকুলারলি লাস্ট দিনে যে শেষ মুহূর্তে যে গোল করিয়েছে মেসি। নর্মালি মেসি ইন্ডিভিজুয়ালি, আমি বলছি, যত প্লেয়ার খেলেছে পৃথিবীতে আজকের এই বছরের 26-এর বিশ্বকাপ আরম্ভের আগেও যাদের নিয়ে আলোচনা হয়েছে সিনিয়র প্লেয়ারদের মধ্যে, তার মধ্যে প্রমাণ করে দিয়েছে মেসি যে ও এখনও পর্যন্ত 120 মিনিট 25 মিনিট খেলে দেওয়ার মতো অবস্থায় ও আছে। ইট হ্যাজ প্রুভড। তো সুতরাং, আর এবং ওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি তো লামিন ইয়ামালও আছে, সে পুরো টিম, ও একা নয়, এটা তো টিম গেম হিসেবে খেলে। মূলত আমি স্পেন টিমকে যা দেখলাম, মাঠটাকে প্রচণ্ড কম্প্যাক্ট রেখে খেলার চেষ্টা করে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে শুধু 1-2 প্লেয়ার তখনই কাজে লেগে যায়, সে ব্রিলিয়েন্ট কিছু যদি করে দিতে পারে। আজকে আমি মেসিকে কেন আমি এত প্লেয়ারের মধ্যে
70 দেখো 58 থেকে 70 অব্দি তো পেলেও খেলেছিল, তখন অত মিডিয়া তো স্ট্রং ছিল না, তাই যে অত কিছু লোকে বুঝতে পারতো না। কিন্তু তারপরে দিয়াগো মারাদোনা, ও 2টো ওয়ার্ল্ড কাপ তো আমি নিজে দেখেছি বসে। তো ইন্ডিভিজুয়ালি ও অনেক ম্যাচ বার করে দিয়েছে। তেমনি এই ম্যাচেতে কিছুতেই বলা যায় না যে কারণ মেসি সাচে প্লেয়ার, আজ বলতে বাধ্য হচ্ছি, একসময় হয়তো ভাবতাম যে আমাদের ভারতের জনতা এই মারাদোনার উত্থানের পর থেকে কিন্তু ভাগ হয়ে গেছে সাপোর্টারদের মধ্যে, নাহলে ব্রাজিলিয়ান সাপোর্টারই বেশি ছিল। এবং আমি এই বিশ্বকাপে অনেকবার গিয়ে সমস্ত সাংবাদিকদের সঙ্গে অনেক কথা বলেছি, তাতে অনেক কিছু শিখেছি। আমি আমার জীবনে অনেক কিছু শেখা হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে। এবং গণশক্তি পত্রিকার হয়েও আমি একবার গেছিলাম, মানে গণশক্তির হয়ে কাজ করেছিলাম 1998 সালে। তখনও দেখেছি, আজও দেখছি ইন্ডিভিজুয়াল ব্রেসি কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টকে হারিয়ে দেয়। এবার আসবো সৌমিত্রদার কাছে। সৌমিত্রদা, তুমি বলো, ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছিল আর্জেন্টিনা স্পেনকে কি ভেবেছিলে যে আর্জেন্টিনা স্পেনই আলটিমেটলি ফাইনাল খেলতে পারে এবং প্রফিট দৌড়ে থাকতে পারে? না, যখন শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপটা তখন কিছুদিনের মধ্যে যেমন স্পেন প্রথম ম্যাচে ক্যাবো ভার্ডের কাছে যেভাবে আটকে গিয়েছিল, তাতে কিন্তু প্রচুর ফুটবল পণ্ডিতরা সংশয়ে ছিল। এরকম কখনোই কেউ স্পেনকে কেটে দেয়নি। সেরকমই আর্জেন্টিনাকেও এমন একজন রয়েছে যেখানে কাটার কোনো প্রশ্নই নেই। এবং ফিফা যে র্যাঙ্কিং, তাতে আর্জেন্টিনা স্পেন দে আর ভেরি ক্লোজ উইদিন 1 to 4। তো সুতরাং এদেরকে বাইরে রেখে কখনোই কেউ ভাবেনি। দাবিদার প্রথম লোকে ধরেছিল ফুটবল পণ্ডিত থেকে শুরু করে ফুটবল দর্শক, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, এইভাবে আসছিল প্রথম এই তিনটে। ইংল্যান্ডকে নিয়ে প্রশ্নচিহ্ন অনেক ছিল। নেদারল্যান্ড দাবিদার ছিল বলে আমরা মনে করেছিলাম, কারণ লিগ ফেজে অন্তত দুরন্ত ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছিল। তো এই 4-5টার মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে। আফ্রিকান কান্ট্রি বেড়েছে, 48টা দেশের ওয়ার্ল্ড কাপ হয়েছে, এশিয়ান কান্ট্রির পার্টিসিপেশন বেড়েছে, আফ্রিকান পার্টিসিপেশন বেড়েছে। বাট তারপরে গিয়েও এখনও পর্যন্ত কিন্তু এই 1 থেকে 5-6 এদের মধ্যেই সেমিফাইনাল অবধি অন্তত সীমাবদ্ধ থাকছে, তুই যদি ট্রেন্ডটা দেখিস। তো আর যেটা সবথেকে বড় ব্যাপার হলো, স্পেন এবং আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে যে হোয়াট ইজ মেন্টাল স্ট্রেংথ, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ স্টিলনেস অফ ইয়োর মেন্টাল হেলথ। আর্জেন্টিনা যেভাবে স্পেনকে আগে বলি, কারণ লিগ ফেজটা শুরু করেনি ভালো, এটা একটা অন্যরকম স্পেন সাইড, যারা কিনা আগে জানতাম আমরা যে মিডফিল্ড কন্ট্রোল করে ঠিক আছে, কিন্তু পুরো টিম উঠে গেলে কাউন্টার যখন ডিফেন্ড করতে হয়, যখন পুরো হাইলাইন খেলে, তখন তারা কনসিড করে অ্যাট দ্য টাইম অফ কাউন্টার অ্যাটাক, যখন রিসিভিং এন্ডে থাকে তারা। এই স্পেন কিন্তু সেটা নয়। অদ্ভুতভাবে রঞ্জিত দাস, স্পেনের ডিফেন্সিভ রেকর্ড এবার সব থেকে ভালো। একটা মাত্র গোল কনসিড করেছে। এবং একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, বোধহয় সব মিলিয়ে এতগুলো ম্যাচে 8টা থেকে 10টা এরকম একটা হবে, সেই সংখ্যার অপোজিশনের স্ট্রাইক ছিল স্পেনের গোল লক্ষ্য করে। আনবিলিভেবল। তার মানে স্পেন আরেকটা জিনিস হয়েছে, প্রপার টাইমে পিক করেছে, প্রপার টাইমে। তো আমি বলতে পারি যে নকআউট ফেজে দুটো টিম যা ফুটবল খেলেছে, তাতে দে ডিজার্ভ দিস পজিশন টু প্লে ফাইনাল। তোমার কাছে সেকেন্ড কোশ্চেন, যে আর্জেন্টিনা যেভাবে নকআউটে কামব্যাক করেছে, মিশরের এসে 2-0 পিছিয়ে 3-2 জিতলো, সেই ফাইনালে হচ্ছে 1-0 পিছিয়ে 7 মিনিটের ব্যবধানে 2টো গোল দিল। তো এইটা কি মেন্টালি এজ দেবে আর্জেন্টিনাকে? অ্যাবসলিউটলি দেবে, ওয়াই নট। প্রতিবারই মনে হচ্ছে 4টে ম্যাচে প্রতিবারই মনে হচ্ছে এই বোধহয় টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল, এই বোধহয় মেসির লাস্ট ম্যাচ, মেসির সমর্থকরা মনে করছে দেখে ফেললো, কিন্তু সেটা হচ্ছে না। সামহাও সেই মেসি, কিন্তু মেসির একটা ইম্পর্টেন্স থাকছে, মেসির কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন থাকছে। এই হিসেবটা কি একটা আগের দিন তোর পেপারে লিখছিলাম যে 11টা গোল নকআউট স্টেজে করেছে, মেসি 2টো গোল করেছে, অ্যাসিস্ট আছে, 9টা গোল বাকি প্লেয়াররা করেছে। তার মানে দি ইম্পর্টেন্স অফ দ্যাট পার্টিকুলার প্লেয়ার কতটা ভ্যালিড, কতটা জাস্টিফাই করে। অ্যাকচুয়ালি আজকেই একটা পড়ছিলাম আমি, প্যারাডাস বলে একটা প্লেয়ার বলছে, তার ছোট্ট একটা লাইন বলছে যে আমরা সবাই মিলে এমন কিছু করতে চাই মেসির বিদায়ের দিনটা যেন এগিয়ে না আসে। দ্যাটস ম্যাসিভ লাইন। এরপরে আর কিছু বলার নেই। তো দুটো টিমই ডিজার্ভ করে, এবং আর্জেন্টিনার এই যে কোয়ালিটি, এটা প্রমাণ করে যে খুব খারাপ জায়গা থেকে ফিরে আসার ক্ষমতা এই টিমটার প্রতিদিন প্রমাণ করছে।
ফাইনালও করতে পারে। আর একটা ব্যাপার মানে সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো অন্যান্য বিশেষজ্ঞরাও বলো, সবাই বলছে যে আর্জেন্টিনা হচ্ছে মেসি নির্ভর দল। তো তুমি যে স্ট্যাটটা বলছো যে মেসি আর্জেন্টিনা নকআউটে 11টা গোল করেছে এবং সেখানে মেসি মাত্র 2টো গোল, তাহলে কি তুমি বলতে চাইছো যে আর্জেন্টিনা মেসি স্পেনের মতোই দলগত ফুটবল খেলছে? ফুটবলটা দেখ, মেসি, মারাদোনা, এই ধরনের যে ক্যারেক্টার, জিনেদিন জিদান, এই ধরনের যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই ধরনের ক্যারেক্টারগুলো যখন যে টিমে খেলে, সেই তার বাইরে তো বেরোতে পারা যাবে না। তাকে বাইরে রেখে তাকে আমি পুরো অফ করে দিলাম, আমরা মনে করলাম তাকে বাদ দিয়ে খেলবো, ব্যাপারটা তা কিন্তু একদমই না। যেটা পর্তুগালের ক্ষেত্রে হচ্ছিল, অনেস্টলি স্পিকিং, পর্তুগালের ইন্টারনাল প্রবলেম আমরা অলরেডি শুনেছি, হয়তো আমরা ওই অঞ্চলের জায়গাটা পৌঁছতে পারছি না বলে জানি না, বাট মেসি এমন একটা ক্যারেক্টার, মেসিকে তুই ওখান থেকে উইথড্র করতে পারবি না। মেসি এক ধারে ওই লেভেলের প্লেয়ার, তার সঙ্গে ফ্যান্টাস্টিক পারসন, হিউম্যান বিং, যে কারণে সকলের সাথে মিশে যাওয়ার একটা প্রবণতা রয়েছে ওর, যে কারণে মেসি একটা ফ্যাক্টর। এবং শুধু মেসি নয়, এই যে স্ট্যাটটা বললাম সেটা এটা প্রমাণ করে। আজকে যদি 11টা গোলের 10টা মেসি করতো, তাহলে বলতাম যে মেসিকে বাদ দিলে তাহলে বাকি টিমটা কানা, ততটা কিন্তু নয়। মেসির জন্যই বাকিদের যে পরিশ্রম, বাকিদের যে নিজেদের লেভেলকে যতটা সম্ভব তুলে ধরা এবং টুর্নামেন্টের ডিপ অবধি টিমকে নিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, দ্যাটস ফ্যান্টাস্টিক। তবে এখনও বলবো, হ্যাঁ, আর এগুলো আর্জেন্টিনার ফুটবলের যদি আমি বলি যে দিস ইজ ট্র্যাডিশন। 78-এ যখন যেতে, তাদের একটা ব্যক্তি নির্ভরতার কিন্তু ব্যাপার আছে। 78-এ লুকা কেম্পেস, রাইট? 82-তে মারাদোনার আগমন, ট্রফি পায়নি। 86-তে ফুল ফ্লারিস্ট মারাদোনা, 90-তেও চ্যাম্পিয়ন, 90-তে ফাইনালিস্ট মারাদোনা, তখনও চলছে। 94-তে মারাদোনা সাসপেন্ডেড, তারপরের গ্যাপটা দেখ, কত প্লেয়ার এসছে, গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা, ওর্তেগা, পাবলো আইমার, দিয়েগো সিমিওনি, অনেক প্লেয়ার খেলে গেছে, কেউ কি চ্যাম্পিয়ন করতে পেরেছে? না, পারেনি। না। 2002, 2006, 2010, 10-এ এই সময় মেসির আগমন, 10-এ বোধ হয়, 6 আগমন। আস্তে আস্তে মেসি যখন সেই জায়গায় এলো, মোটামুটি 18 থেকে, তখন কিন্তু আর্জেন্টিনার আবার সাফল্য দেখা গেল ওয়ার্ল্ড কাপ ফুটবলের প্ল্যাটফর্মে। তার মানে আর্জেন্টিনার এই ট্র্যাডিশন কিন্তু বরাবরের। তো একজন একটা ক্যারেক্টার, সে যে বাকিদেরকে মোটিভেট করবে, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। ফ্রান্স টিমে চলে যা, এবারের নয়, আগেকার ফ্রান্স টিমে জিনেদিন জিদান থাকা, এই যে 98-এ 2 গোল জিদানে, তার মানে বাকি টিমের পারফরমেন্স, হোয়াট অ্যাবাউট লরা ব্লঁ, হোয়াট অ্যাবাউট বার্তেজ, হোয়াট অ্যাবাউট থুরাম, অরি, কাউকে তো ফেলতে পারবি না। জাস্ট লাইক দ্যাট আর্জেন্টিনাও তাই। মেসিকে, ইয়েস, মেসির আর্জেন্টিনার সব কিছু মেসির হাতে, কিন্তু বাকিদেরও তাকে যে কনস্ট্যান্ট সাপোর্ট করা, দ্যাটস ওয়াই আর্জেন্টিনা আজকে এই জায়গায়। তো আর্জেন্টিনা বলছো যে কাউন্টার অ্যাটাকে খেলতে পারে, মেসি স্পেন যেহেতু নিজেদের পায়ে বল রেখে খেলে, মাঝমাঠে প্রচুর প্লেয়ার আনে, ছোট ব্যবধান তৈরি করে, তারপরে অ্যাটাকে যায়। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি কাউন্টার অ্যাটাকিং ফুটবলই হবে, না অন্যভাবে ওদের পাসিং লাইন ব্রেক করার চেষ্টা করবে? না, আমার যেটা মনে হয় যে ম্যাচটা, এটা আমার অবজারভেশন, মেবি ঠিক না বেঠিক সেটা সেদিন বোঝা যাবে রবিবার রাতে, যে স্পেন কন্ট্রোল করবে, যেহেতু ওই স্ট্রেংথ, ওই টেকনিক্যাল এবিলিটির প্লেয়ার, ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, তার মধ্যে টেকনিক্যালি সাউন্ড, এই পুরো পোর্শনটা নিয়ে স্পেন মিডফিল্ডটা কন্ট্রোল করবে, গেমটাকেই কন্ট্রোল করবে। আর্জেন্টিনা অ্যাবজর্ব করবে এবং রাইট মোমেন্টটার জন্য ওয়েট করবে। কারণ এই স্প্যানিশ টিমটার থেকে বল কেড়ে আবার নিজেরা খেলা, ইটস ডিফিকাল্ট। কারণ উল্টো দিকে স্পেন যেখানে বল লুজ করছে, সেখানেই উইদিন 8 to 10 সেকেন্ডস তারা কিন্তু বল রিকভার করছে। তাই জন্য স্কালোনির প্ল্যানিংয়ে থাকবে যে বল আমি হয়তো পেতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে আই উইল বি মার্কড, টিম উইল বি মার্কড এবং টিম উইল বি চেজড, মাই টিম। তো সেখানে আমি একটু অ্যাবজর্ভ করব, এটা আমার মনে হয়। প্রথমে আমার মনে হয় 4-5-1-এ ডিফেন্ড করবে, মেসিকে ওপরে রেখে বাকি সব বল ফেস করে ডিফেন্ড করবে, এবং তারপরে প্রপার টাইমের জন্য অপেক্ষা করবে। যেখান থেকে যদি মিডল অফ দ্য বারকে বল স্ন্যাচ করতে পারে, তাহলে সেই বলটা ডিরেক্টলি যাবে মেসির কাছে। আর্জেন্টিনা ফুটবলটাই যদি দেখিস, যখন ওরা অ্যাটাকে আসছে, সাপোজ বাদিকটা থেকে অ্যাটাকে আসছে, মেসি রয়েছে একদম বাইরের দিকে, কত কুইকলি সেই অঞ্চলে মেসিকে তারা ব্যবহার করবে, সেটা আগে টার্গেট থাকে। খুব স্বাভাবিক সেটাই। তোর টিমে যদি মেসি থাকে, তুই আপফ্রন্টে, যেখান থেকে মেসি বুঝবে যে ইয়েস
আমি এবার ফেস করবো অপোজিশন ডিফেন্ডকে, তখন মেসির পায়ে বল দিয়ে দেওয়া ছাড়া আর রাস্তাটাই বা কি, আর কিসের প্রয়োজনীয়তা আছে? রঞ্জিতদার কাছে আসবো। রঞ্জিতদা বলো না, 86-তে মারাদোনা ওয়ার্ল্ড কাপ জিতলো, 90-তে গিয়ে জার্মানির কাছে হেরে গেল, পরপর দুবার ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। সেখানে আবার মেসি 2022-এ জিতলো, 26-এ আবার সেই ওয়ার্ল্ড কাপ জয়ের সামনে। তো কি মনে হচ্ছে যে মারাদোনাকে কি মেসি ছাপিয়ে যাবে? এবার আমি একটা কথা বলছি, সৌমিত্র ইলাবোরেটলি ডেসক্রাইব করেছে, আমি ওর কথাগুলো শুনছিলাম। আজকে একটা কথা তোমায় বলছি আমি, এই যে এটা তো আমি বোধহয় গল্পের মাধ্যমে বলেছিলাম, ফোনে বলেছিলাম, সেটা হচ্ছে যে ওর কথা সূত্র ধরে বলছি যে দুটো টিমই তো মেপে খেলবে, মেবি 2-4 এক্সেপশনাল প্লেয়ার তো থাকেই। তোমার একটা গল্প বলেছিলাম আমি, যখন 98-তে ব্রাজিল ভার্সেস ফ্রান্স খেলা হয়েছিল, ওকে, তো সকালবেলা বসে রিপোর্ট করবো বলে আমি যখন রিপোর্ট করেছিলাম তোমাদের, ওই বছরের ব্রাজিল টিমের একটা গন্ডগোল হয়েছিল, ঠিক আছে, রোনাল্ডো খেলতে পারে না। না নেমেছিল, পরে নেমেছিল, কিন্তু ওরা মানে খেলতে নিয়ে যাবে যখন ল্যাটিন আমেরিকান টিমগুলো বা ইউরোপ টিমগুলো প্রায় 1 ঘন্টা আগে নেমে পড়ে, নেমে একটা 40 মিনিটের ওয়ার্ম আপ করে। আমি যখন প্রথমবার যাই ওয়ার্ল্ড কাপ দেখতে, নিজের পয়সায় তো গেছিলাম রোমে, অমরদা বলেছিলেন আমার কোচ যে গিয়ে তুমি যে মাঠে টিকিট পাবে অন্তত 40-50 মিনিট আগে ঢুকে যাবে, তোমার কোচিং ডিগ্রি নিতে হবে না, তুমি ওই দেখবে অনেক কিছু শিখে যাবে। তো দেখতাম, সত্যি কথা বলে সেই দিনকে, যেদিনকে আমি যখন রিপোর্টটা করছি, আমাকে একজন সাংবাদিক বললেন, ওর সৌমিত্র কথা ধরে বলছি, যে আমায় বললেন যে সামনে ছিলেন অশোক ঘোষ আইএফএস সেক্রেটারি, যথেষ্ট একটা নামকরা সেক্রেটারি তখনকার দিনে, এবং প্রিয়রঞ্জন দাসবংশী, এবং সেই দিনকে এই যখন আমি রিপোর্টটা করছি, আমায় বললো যে হোয়াট ডু থিঙ্ক, জি কার্লোস বলে যে একজন কোচ ছিলেন, যিনি মারাদোনাকেও দেখেছেন, এই বুয়েনোস আয়ারেসে থাকতো, ওর সঙ্গে আমি এগুলো জিজ্ঞেস করতাম কেন, আমি নিজের শিক্ষার জন্য। আমি বললাম যে ব্রাজিল আর্জেন্টিনা আমাকে বলছে যে, আমি রোবার্তো কার্লোস আছে, যা টিম ব্রাজিল, ফ্রান্স মনে হয় না জিততে পারবে, যতই জিদান ভালো খেলুক। তখন শুধু আমি একটা ওর কথার উত্তর ইয়েতে বলছি, উনি আমায় একটা কথা বলেছিলেন যে আজকে রোবার্তো কার্লোসকে ওঠাবে না ওদের কোচ। কেন? রোবার্তো কার্লোস গত ম্যাচে আমি দেখেছি প্রায় 28 বার 100 মিটার স্প্রিন্টে উঠেছে, কত এরা ভাই যেত, ওরা আজকে ওঠাবে না। কেন? বলছে ওর উল্টো দিকের ব্যাককে আমার মাথাতেই আসেনি, উল্টো দিকের ব্যাক ছিল থুরাম ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়েছিল, এত বললো রবার্তো কার্লোসকে ওঠাবেই না বেশি ইয়েতে। তা কোচে এই যে আজকে আমরা যে আলোচনা করছি, মেসি এক্সেপশন, কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা সে পেলে থেকে যদি আজকের দিন অবধি ধরি, বা এবারের ওয়ার্ল্ড কাপেও যাদেরকে প্রথম ওয়ার্ল্ড কাপে আগে সিনিয়র প্লেয়ারদের আলোচনা হয়েছিল, তার মধ্যে ও প্রমাণ করে দিয়েছে যে ও মানে ও অন্য ধরনের ফুটবলার। সেটাই রঞ্জিত দা, সেটাই যে সিমিলারিটিটাও বলছে যে মারাদোনা চ্যাম্পিয়ন হলো যেবার 86, তারপরে 90-তে রানার্স, মেসিরও সেই সিচুয়েশন যে 2022-এ চ্যাম্পিয়ন, আবার তাহলে কি 2026-এ রানার্স। মারাদোনার সিমিলারিটি কি হবে সেটাই। এটা কি মেসিকে কি আলাদা করে একটা চাপে ফেলবে যে আমি যাকে আদর্শ মেনে বড় হয়েছি তো তাকে ছাপিয়ে যাবো, এটা কি আলাদা করে কি একটা চাপ সৃষ্টি করতে পারে মেসির মধ্যে? এই বয়সে চাপা আসার নেই। আমি একটা কথা বলেছি, আমরা তো একটু খেলেছি সবাই, চাপ কখন আসে? সেমিফাইনাল চাপ যত বেশি হয়, ফাইনালের চাপ অত আসে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মেসি সাচ এ প্লেয়ার, প্রথম কথা ওর ধরনটা অদ্ভুত। আমি মাইনরলি লক্ষ্য করেছি, এবং এটা লিখেওছি যে মেসি যখন বলটা পায়, দেখবে ও সরে এসে বাঁদিকে চলে যায়, বল দেওয়া শুরু করে। ও তো উইং থেকে খেললেও যা, স্ট্রাইকারদের জন্য তো তাই। ও বল বেরিয়েছে, সেই বল গোল করেছে, সেরকম স্ট্রাইকারদের মতো। আর যেটা আছে, মেসি সাধারণত ইনস্টেপ আর ইনসাইডের মধ্যে বল রাখে। যে কোনো প্লেয়ার যদি লক্ষ্য করে, নিশ্চয়ই সবাই লক্ষ্য করে, ও যখন যায়, ও সফট প্লেয়ার হলে কী হবে, ওকে তুমি ধাক্কা না মেনে ফেললে, ওর বলটা পায়ে পড়ে গেলে বলটা থেকে কাটতে পারতে, কারণ ও বলটাকে নিখুঁত ইনসাইড আর ইনস্টেপের মধ্যে বল নিয়ে ছোটে। 2 নম্বর কথা হচ্ছে যে এক্সেপশনাল কোয়ালিটির প্লেয়ার হচ্ছে ও,
যেটা তুমি হচ্ছে মারাদোনা। আর একটা কথা যে ফুটবল খেলায় আসে, এটা তুই সৌমিত্র স্বীকার করবে, যে ফুটবল খেলায় অফ দ্য বল যারা খেলে তাদের একটা মানে বিরাট রোল থাকে। তোমায় বলছি মারাদোনা যে গোল আজকে পৃথিবীতে আলোচনা হয়, ওই গোলটার কথা দেখানো হয় বারে বারে, যে 6-5জনকে কাটিয়ে মারাদোনা গোল করেছিল, ঠিক আছে, এই ইংল্যান্ডের এগেন্স্টেই। সেই গোলটায় তুমি লক্ষ্য করে দেখবে, সেই গোলটায় পরে কিন্তু ও বলতে বাধ্য হয়েছে, আমরাও বলেছি, ওই গোলটা যখন স্টার্ট করে তখন আনার্থডক্স একটা অফ দ্য বল রান করেছিল ভুরু চাকা, দুটো ডিফেন্ডারকে সরিয়ে নিয়ে চলে গেছিলো। সুতরাং এখানে স্ট্র্যাটেজি আছে, এখানে কোচেদের কি প্ল্যানিং আছে, কিভাবে মেসিকে প্রোটেক্ট করার জন্য বা মেসিকে ফুল ইউজ করার জন্য বাকি প্লেয়ারদের কীভাবে মানে লিঙ্ক আপ করবে, এটা ডিপেন্ড করছে। ওই জন্য বলি না, স্ট্র্যাটেজিক্যালি এবং ইন্ডিভিজুয়ালির খেলা হচ্ছে এটা। এবারে স্ট্র্যাটেজিক্যালি হয়তো কোনো কোচ জ্ঞানার হয়ে যেতে পারে, কিন্তু যেই হয়ে থাকুক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সই হবে শেষ কথা। আমার আর একটা প্রশ্ন আছে যে হুয়েন থেকে কি মেসিকে আলাদা করে মার্ক করে জোনাল মার্ক বা ম্যান মার্ক করে কি আটকানোর চেষ্টা করবে, না মেসিকে ফ্রি রেখে বাকিদেরকে জোনাল মার্ক করবে? মানে তোমার কি মনে হতে পারে? মডার্ন ফুটবলে দের ইজ নো পয়েন্ট অফ ম্যান মার্কিং। এরকম ওই এক সময় হতো কলকাতা মাঠের, আমরা এরকম অনেক দেখেছি যে প্রশান্ত ব্যানার্জির পেছনে সুনির্মল চক্রবর্তীকে লাগিয়ে দিয়েছিলেন পিকে ব্যানার্জি। তো এগুলো এখন আর মডার্ন ফুটবলে চলে না। যে ফুটবলটা ডিসপ্লে করেছে ফ্রান্সের এগেনস্টে স্পেন, ফ্রান্সের যে 4জন অ্যাটাকার তাদের মধ্যে ইন্টারপ্লে সেটা হতে পারেনি, আর ডিরেক্ট বল টু এমবাপে সেটা হতে পারেনি। সবসময় ওদের একটা এক্সট্রা কভারিং ছিল, যে কটা পাস যাচ্ছে তার আগে ইন্টারসেপ্টেড হয়ে গেছে। সেই ম্যাচেও অর্থাৎ ফাইনালেও আমার ধারণা টার্গেট থাকবে মেসির পাসিং লাইন, মেসি পর্যন্ত পাসিং লাইনটা যতটা সম্ভব ব্রেকডাউন করা। এবার ফুটবল কেন, কোনো স্পোর্ট কেন, কোনো কিছুতেই কি একদম আমি যা ভাবি তাই হয় না, কতটা মিনিমাইজ করা যায়। মিনিমাইজ হলেই কিছুটা ফ্রাস্ট্রেশন হবে, তবে মেসি ফ্রাস্ট্রেটেড হওয়ার জায়গা নেই। ও ভাববে, হাঁটতে হাঁটতে ক্যালকুলেশন করবে, এবং এই যে ও হাঁটে এটার মধ্যেও একটা অনেক ব্যাপার আছে। যে জায়গায় ফুটবলটা হচ্ছে, যে ওয়েদার, হতে পারে যে এসি স্টেডিয়ামের মধ্যে খেলা হবে, কিন্তু এনার্জিকে প্রিজার্ভ করে লিওনেল মেসি। তো আমার যেটা ধারণা যে স্প্যানিশ কোচের বা স্প্যানিশ টিমের যেটা স্ট্র্যাটেজি বা থিঙ্কিং, পাসিং লেন সেটাকে যত মিনিমাল করা যায়, বল মেসি অবধি যেন বেশি না পৌঁছয়। তার মানে মিডফিল্ডারদের একটা বিরাট রোল, ইভেন যারা অ্যাটাকার তাদেরও সেন্ট্রাল অফ দ্য পিচ, এই অলমো বাদিক থেকে বা বায়েনা, ইয়ামাল, ইভেন ইয়ামালও যেমন ডিফেন্সিভ করেছে এগেনস্ট ফ্রান্স, সেই ধরনের অ্যাটিটিউড এগেনস্ট আর্জেন্টিনা স্প্যানিশ প্লেয়ারদের থেকে আমরা দেখতে পাবো যখন অফ দ্য বল থাকবে স্পেন। কারণ আমি অ্যাজিউম করছি স্পেন বেশিক্ষণ বলটা রাখবে, যখনই ডিসপোজেসড হয়ে যাবে এরকম তো সিচুয়েশান আসবে যখন লিনার্ডো মার্টিনেজ বলটা নিয়ে অ্যাটাক করতে শুরু করবে। স্প্যানিশ টিমের টার্গেট থাকবে নিজেদের বাঁদিকটা, অর্থাৎ কুকুরিয়ার বাঁদিকটা, যেখান থেকে মেসির অপারেটিং এরিয়া, সেই জায়গায় যতটা সম্ভব মেসির ক্লোজেস যে আছে সে যতটা সম্ভব ক্লোজ ডাউন করা, আর পাসিং লেনটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা। আর্জেন্টিনার যেমন মেসি আছে, তো সেক্ষেত্রে ফুয়েন্তে চাইবে মেসিকে আটকাতে, তেমনই স্কালোনির একটা মাথা ব্যথার কারণ হচ্ছে লামিন ইয়ামাল যখন দৌড়াচ্ছে এবং পেছন থেকে সাপোর্ট দিচ্ছে পেড্রো পোরো, এবং দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তোমার গোলও হয়েছে এবার ওয়ার্ল্ড কাপে। তো মানে এই যে স্পেনের ডান দিকটা, এই অপারেট করার জায়গাটা কিভাবে মানে বন্ধ করার চেষ্টা করবে স্কালোনি? কারণ মুশকিলটা হচ্ছে যে স্পেন টিমটা এমন, তুই যদি যে দুজনের কথা বললি, তুই উল্টো দিকের কথাও ভাবতে হবে। বায়েনা ভেতরে কাট করছে, কুকুরিয়ার যে অপারেটিং এরিয়া কোথায় পৌঁছে যাচ্ছে, অপোজিশনের 18 ইয়ার্স বক্স অবধি পৌঁছে যাচ্ছে। ইয়েস, গোল স্কোর করেছে, পেড্রো গোল করেছে, তুই অলমোকে বাদ দিতে পারবি? তুই রাইট চ্যানেলটাকে বলছিস একেবারে জাস্টিফাইড, কিন্তু ইয়ামাল এখনো পর্যন্ত তার যে ট্যালেন্ট সেটা এই ওয়ার্ল্ড কাপে এখনো অবধি দেখা যায়নি, নিশ্চিতভাবে দেখা যায়নি। কিন্তু এই একটা ম্যাচ যেখানে ইয়ামালের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম, সাইকোলজিক্যালি একটা 19 বছরের ছেলে কতটা
স্ট্রং থাকবে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো গোটা স্পেন টিমটাকে নিয়েই ভাবনা, শুধু ইয়ামাল পেড্রো পোরোর চলে যাওয়া তা নয়, স্পেনের বেসিকটা হলো মিডল অফ দ্য পার্ক, হাইলি টেকনিক্যালি ওয়েল ডেকোরেটেড একটা টিম যারা স্ট্রাকচারাল ফুটবল খেলে। মানে বাংলা কথা হলো প্রত্যেকটা প্লেয়ার ট্যালেন্টেড, উইথ দ্য বল কমফোর্ট লেভেল হায়ার সাইডে। রড্রি, হাউ ক্যান ইউ ফরগেট রড্রি? রড্রি যখন বল ধরছে, পেপ গুয়ার্ডিওলা টিমের প্লেয়ার অর্থাৎ সিটির প্লেয়ার, সে বলছে একটা প্লেয়ার আছে যে দৌড়োয় কম কিন্তু না দৌড়ে গেমটাকে কন্ট্রোল করে। হোয়াট ডাজ ইট সিগনিফাইজ? মাথা থেকে ফুটবলটা খেলে। তো স্পেন ওইভাবে কিন্তু স্কালোনি আমার মনে হয় না ভাবছে যে ইয়ামালের দিকটা কি করে করবো, কারণ ওই রঞ্জিতা যেটা বললো, ইয়ামালের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, মেসির পরবর্তী যুগের মেসির হয়তো উত্তরসূরি, একই দেশের নয় কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে মেসির পরে উত্তরসূরি, যে প্লেয়িং স্টাইল একই জায়গা থেকে ওঠা, বার্সেলোনার লা মাসিয়া থেকে ওঠা। তো ইয়াস, সেখানে তো একটা চিন্তা থাকবেই যে ইয়ামালের সরে যাওয়া, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, 1v1 এলিমিনেট করার প্রচেষ্টা, সেটা তো নিশ্চিতভাবেই বলা থাকবে। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আর্জেন্টিনার পুরো চিন্তাটাই স্প্যানিশ মিডফিল্ড ওরিয়েন্টেড, যে ওরা যেভাবে বল রোটেট করে অপোজিশন টায়ার্ড হতে বাধ্য। আর আবারও বলবো যে ওয়েদারে, যে অ্যাটমসফিয়ার, যে অ্যাম্বিয়েন্সে খেলা হবে, তাতে করে প্লেয়াররা মানে নিজের আর্জেন্টিনার প্লেয়াররা কখনোই একেবারে দারুণ হাই প্রেস করে টায়ার্ড হয়ে যেতে চাইবে না, কারণ 4টে ম্যাচ 90 মিনিটসের বেশি অর্থাৎ 120 মিনিট অবধি ছুঁয়ে ফেলেছিল। তো এনার্জি প্রিজার্ভেন্স একটা কিন্তু আর্জেন্টিনার ফ্যাক্টর কাজ করবে। এইবার ওয়ার্ল্ড কাপে একটা জিনিস দেখা গেছে যে হাইড্রেশন ব্রেক, ঠিক আছে, তোমার প্রথম হাফ আর্ধে 20 মিনিটের পরে একটা হচ্ছে, আর এটা 70 মিনিটসে হচ্ছে। মানে জুর্গেন ক্লপ এই বিষয়ে বলেছে যে এই জিনিসটা হচ্ছে খেলার ছন্দটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারটাকে তুমি এবার যখন ওই হাইড্রেশন ব্রেকটা হচ্ছে তখন দু দলেরই কোচ প্লেয়ারদেরকে স্ট্র্যাটেজি বোঝাচ্ছে। তো এই জিনিসটাকে মানে স্ট্র্যাটেজিক গেম, এই ব্যাপারটা, এটা কি এতে কি ফুটবল টিমের কোনো হেল্প হচ্ছে, না এটা একটা বিজ্ঞাপন করার জন্য এই জিনিসটা করানো হয়েছে? সর্বপ্রথমে বলি, এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার মনে হয় এটার প্রথম ইমপ্লিকেশন হয় 2014 ব্রাজিল ওয়ার্ল্ড কাপে, সেখানে হাইড্রেশন ব্রেকটা শুরু হয়েছিল। এটা যদ্দূর আমি জানি, আমার মনে পড়ছে না ওয়েদার আই রাইট অর রং, কিন্তু কলকাতা ফুটবলে বা ইন্ডিয়ান ফুটবলে আমরা এটা দেখেছি। সেটা হলো ইন্ডিয়ান সুপার লিগের সময়, যে জিনিসটা কোভিডের পরেই ফুটবলটা শুরু হয়েছিল, তখন বিভিন্ন দেশে এটা কিন্তু ডোমেস্টিক ফুটবলে চালু হয়েছিল, প্রিমিয়ার লিগেও চলছিল। যেহেতু কোভিডের পরিস্থিতিকে ওভারকাম করে প্লেয়াররা যখন পুরোপুরি শারীরিকভাবে মাঠে ফুটবলটা খেলছে এবং পরিশ্রান্ত হয়েছে, কোভিডে সবাইকেই কম বেশি এফেক্টেড করেছে, যে কারণে ওই সময় কিন্তু হাইড্রেশন ব্রেকটা বিভিন্ন লিগে চালু হয়েছিল, সেরকম ইন্ডিয়াতেও চালু হয়েছিল আইএসএল এ। এবং আমরা যেহেতু আইএসএল এর সঙ্গে যুক্ত আছি, সেই জন্য আমরা দেখতে পাই যে হাইড্রেশন এখানে জাস্ট ড্রিঙ্কস ব্রেক, বাট একই ব্যাপার। তো মানে বেশিরভাগ ম্যাচে এটা হয়। ঠিক 22 মিনিট এখানে হাইড্রেশন ব্রেক ওয়ার্ল্ড কাপে, 22 মিনিট আগে একটা টিম একরকম খেলছে, তাদের মোমেন্টাম গেইন করেছে, ওই সময় হাইড্রেশন ব্রেক, অটোমেটিক্যালি অপোজিশন সেই মোমেন্টটাকে গ্র্যাব করেছে। তো এটা কিন্তু হচ্ছে, এটা একটা জিনিস দেখা যাচ্ছে ওই হাইড্রেশন ব্রেকের পরে বেশ গোল হচ্ছে। এক্স্যাক্টলি, মানে একটা টিম সুইচ অফ হচ্ছে, যে দারুণ একটা মোমেন্টাম ছিল, একটা ব্রেক কিছুটা সুইচ অফ, কারণ আবার রিস্টার্ট করাটা প্রবলেম। উল্টো দিকে যে টিমটা একদম আন্ডার প্রেশার ছিল, তাদের হয়তো মানসিকতা এবারে আমরা চড়ে খেলি, যে লেটস গো ফর ইট। এটা রঞ্জিতদা তুমি কি বলবে? এটা একদম ঠিকই বলি। এটা প্লেয়ারও রপ্ত করে নেয়, কারণ এই যে চেঞ্জিং হয়েছে, দেখুন আমি আমার কাজই ধরছি, হয়তো এশিয়া লেভেলে ধরছি, 70 জীবনে শুরু করেছি 70 মিনিট দিয়ে, তারপরে ওটা চলে গেল 90 মিনিট, কী তফাৎ হয়েছে? আলাদা তো এটা অ্যাডাপ্টেশন হয়ে যায়, এটা প্লেয়ারদেরও এফেক্ট হয় না, এবং যেটা ভাবনার মধ্যে আসছে যে একটা মোমেন্টটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, ও নষ্ট হওয়াটা তৈরি করে প্লেয়াররাই, আবার কোচেরাও। সো ওটা আমার মনে হয় না খুব একটা মানে ক্ষতিগ্রস্ত কোনো ব্যাপার। আমার যেটা মনে হয় যে এটা বোধহয় মানে বড় সময়ের জন্য হবে না। আমেরিকার ওয়েদারে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেটা একটা মস্ত বড় কারণ যে হাইড্রেশন ব্রেকটা রাখা। চূড়ান্ত গরম ওখানে, হয়তো কোনো জায়গায় এসি ইয়েতে খেলা হচ্ছে, কিন্তু তার মানে তো এই নয় যে স্টেডিয়ামে এসি আছে সেখানে আমি হাইড্রেশন ব্রেক রাখবো না। একটা টুর্নামেন্টে দুরকম নিয়ম তো হয় না। তো আমি শিওর নই যে এইটাই প্রচলিত হবে কিনা, এটা আমি শিওর নই। যেমন পরের ওয়ার্ল্ড কাপে এটা নাও, পরের ওয়ার্ল্ড কাপ, আমি তো ওয়ার্ল্ড ফুটবল, এরপরে তো প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে অগাস্ট মাস থেকে, মেবি ওয়ার্ল্ড কাপ প্রিমিয়ার লিগেও তুই এটা দেখতে পাবি না।
যেমন কোভিডের পরে 5টা সাবস্টিটিউশন চালু হয়েছে, সেটা কিন্তু নর্মালাইজ একদম। এখন নর্মালাইজ। এবার এটা দেখতে হবে যে হাইড্রেশন ব্রেকটাই কি আগামী দিনের ফুটবলের নিয়ম হয়ে যাবে, নাকি এই ওয়ার্ল্ড কাপে এই ওয়েদারে খেলার জন্য প্লেয়ারদের কিছুটা ফ্রেশ রাখার জন্য, কিছুটা রিল্যাক্স রাখার জন্য, ফর দ্য প্রোটেকশন অফ দ্য প্লেয়ার্স, এটাকে এই ওয়ার্ল্ড কাপের জন্য ব্যবহার করা হচ্ছে কিনা সেটা তো সময় বলবে। তবে হ্যাঁ, কিছুটা এফেক্টেড তো হচ্ছেই। যে টিম ছন্দে থাকছে না সেই টিম ছন্দে ফিরছে, আর যে টিম মোমেন্টাম পাচ্ছে তারা কিছুটা হলেও মোমেন্টাম তাদের লস হচ্ছে। এটা আমরা প্রচুর ম্যাচে দেখেছি এবং যে কারণে গোলও হচ্ছে। আরেকটা জিনিস, আরেকটা কথা ইন্টারাপ্ট করছি, অ্যাকচুয়ালি খেলতে খেলতে গিয়ে প্লেয়ারদের অনেকে, আমরা তো যখন খেলতাম ছোটো বয়সে তখন তো অত জানতাম, পরে যখন কোচিং করতে সে জানতে পেরেছি অ্যাকচুয়ালি খেলতে খেলতে ল্যাকটিক অ্যাসিডের খুব ডেফিসিয়েন্সি হয় প্লেয়ারদের। তো তাতে এই যে ফ্লুইডটা পেলে একটু বেটারই হয়, খারাপ কিছু হয় না। আর লাস্ট দুটো প্রশ্ন, তো ম্যাচটা টাই ব্রেকারে যেতে পারে না 90 মিনিটসে শেষ হবে? 100% চান্স আছে টাই ব্রেকারে যেতে পারে। কেন বলছো? তার কারণ হলো যে স্পেনকে আমরা দারুণ টিম বলছি, ডিফেন্সিভলি সলিড, গোল কম করেছে, টোটাল ফুটবল খেলছে, কিন্তু স্পেনের যে অ্যাটাকিং থ্রেট, ফাইনাল পাস, স্পেন কিন্তু এরকম হয়নি কোনো ম্যাচে যে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে। তার মানে গোলের সুযোগ প্রচুর তৈরি হচ্ছে সেটাও কিন্তু নয়। তো স্পেনের একটা কিন্তু রেস্ট্রিকশন আছে একদম আপফ্রন্টে, অর্থাৎ অ্যাটাকিং থার্ড, অপোজিশনের ইনসাইড দ্য বক্স, তার আগে ওরা দারুণ, এটা স্পেনের সমস্যা। যে কারণে সেটা না থাকলে আর্জেন্টিনার যেটা রয়েছে সেটা যদি কনসিড করে গোল করার ক্ষমতা রয়েছে, আমরা দেখেছি। তো এই যে সিচুয়েশন, স্পেনের ডিফেন্সিভ অর্গানাইজেশন অসম্ভব ভালো, আর্জেন্টিনার অ্যাটাকিং দুরন্ত এবং স্পেনের গোল স্কোরিং এবিলিটিও আছে, আমি একেবারে না বলবো না। তবে এই ম্যাচটা 120 মিনিট ইভেন টাই ব্রেকার অব্দিও যেতে পারে। রঞ্জিতদা, তুমি কি বলবে, ম্যাচটা কি 90 মিনিটসে শেষ হবে না 120 মিনিটে যেতে পারে? কতবারে 90 মিনিটসে শেষ হওয়া মুশকিল, কেননা এটা মেন ব্যাপারটা হচ্ছে, তোমায় বলছি, এই যে 3-4 বার এই টুর্নামেন্টের 3টে ক্ষেত্রে আর্জেন্টিনা দেখিয়েছে যে 4 মিনিট 5 মিনিট আগেও ওরা মানে গোল শোধ করে আবার গোল করেছে, ঠিক আছে? এটা তো একটা বাড়তি মানে অ্যাডভান্টেজ, এদের মেন্টাল অ্যাডভান্টেজ রয়েছে। আর স্পেনের ব্যাপারটা হচ্ছে, স্পেন অ্যাজ এ টিম, আমি যা দেখলাম খেলা, দুটো টিমের যদি টোটাল মানে স্ট্রেংথ, মানে ফিজিক্যাল স্ট্রেংথ, তাদের মানে যেটা বলছি যে দমের ব্যাপারে বলছি, ওরা কিন্তু একটু এগিয়ে রয়েছে স্পেন মূলত চেষ্টা করে ডিফেন্সটাকে, মানে হাফ থেকে ডিফেন্স, আমি মাঠটাকে গোলকিপারের পোর্শনটা বাদ দিলে বাকি যে যতটা ফিল্ড আছে, এটা যে তিনটে সমানভাবে ভাগ যে টিম করতে পারে, 25-25-25 কি 26-26, যে কথা, হি উইল বি দ্য গেনার। সেইটা স্পেনের একটু বেটার দিক। কিন্তু বললাম না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, আমি যত প্লেয়ার দেখলাম আজ পর্যন্ত, হ্যাঁ খুব ভক্ত ছিলাম পেলে, কিন্তু লিওনেল মেসি এত মাথা ঠান্ডার, এত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, ও যে টিমটাকে কতটা বাকি প্লেয়ারদেরকে এনকারেজ করে তার নিজের খেলা দিয়ে শুধু, সেটাই অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে। সেই বলছি, এটা টাই ব্রেকারও যেতে পারে বা এক্সট্রা টাইম মধ্যে যাবে, এটা আমি শিওর। আর একটা বিষয় হচ্ছে লাস্ট প্রশ্ন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মেসির আগের বার গোল ছিল ফাইনালে, দুটো ছিল, এবার কি মেসি গোল পাবে? আর ইয়ামালের জীবনের প্রথম ফাইনাল খেলবে, স্কোর শিটে কি ইয়ামাল নাম তুলতে পারবে, কি মনে হয়? এটা তো বলতে গেলে এটা বলা ডিফিকাল্ট। তবে যে কোনো প্লেয়ার চাইবে, যে কোনো এই ধরনের প্লেয়ার চাইবে যে ওয়ার্ল্ড কাপের আসরে স্কোর শিটে নিজের নামটা তুলতে। মেসিও এটার বাইরে তো নয়, মেসিও নিজেকে আর একটু ছাপিয়ে যেতে চাইবে যতটা দ্রুত, যতটা সম্ভব। মারাদোনার যে স্ট্যাটিস্টিক্স, 86-তে চ্যাম্পিয়ন হওয়ার পর 90-তে রানার্স, সেটা নিশ্চয়ই মেসি কন্টিনিউ করতে চাইবে না। সেখানে যদি নিজের গোলে দেশ চ্যাম্পিয়ন হয়, নাথিং লাইক ইট। একই কথা প্রযোজ্য ইয়ামালের ক্ষেত্রেও। একেবারে 19 বছর বয়সে প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদি তার গোল থাকে, এবং তারপরে গোল করেছে, সবথেকে বড় কথা হলো যে এই গোল করাটা বড় কথা না, দুটো প্লেয়ারই চাইবে, বা সব কটা 11-22 পুরো স্কোয়াড চাইবে, কে খেললো, কে গোল করলো ইমমেটেরিয়াল, কে অ্যাসিস্ট করলো ইমমেটেরিয়াল, শুধুমাত্র কার হাতে কাপটা যাচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। মানে এটা যারা তুলবে যে কাপটা, যে দেশ, আমাদের তো ভাবনার বাইরে, এটার ভালো লাগা
বা আফটার এফেক্ট কী হতে পারে, নেক্সট জেনারেশন উইল গেট রেডি টু প্লে ফুটবল। তো সব মিলিয়ে এটা আমরা ভাবার জায়গা নেই, কারণ আমরা ওই জায়গায় পৌঁছতেই পারবো না। কিন্তু অ্যাজ আ প্লেয়ার আমি যদি ড্রিম করি যে আমি ওয়ার্ল্ড কাপ তুলছি, তো তারপরের যে আফটার এফেক্ট এটার একটা অন্যরকম একটা ফ্যাক্টর। তো এখানে কে গোল করলো, কে অ্যাসিস্ট করলো, ইমম্যাটেরিয়াল, লামা 19 বছরেও যেটা ভাবছে, মেসি 39-এও সেটা ভাবছে যে আমার গোল করাটা বড় কথা নয়, ট্রফিটা আমার ক্যাপ্টেন মেসি ভাবছে আমি লিফট করতে পারবো কিনা, ইয়ামাল ভাবছে রড্রির হাতে ট্রফিটা তুলে দিতে পারবো কিনা। রঞ্জিতদা তুমি কি বলবে? এই 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 ম্যাচে তুমি দেখে নিও সেট পিস মুভমেন্ট, অর্থাৎ কর্নার, ফ্রি কিক, এটা একটা ফ্যাক্টর হবে, এটা একদম স্পষ্ট কথা, এটা ফ্যাক্টর হবে। এবং সেক্ষেত্রে তো আমি তো বলবো যে আর্জেন্টিনা সেই ক্ষেত্রে কিন্তু একটু স্পেন থেকে এগিয়ে থাকবে, কেননা এই সেট পিস মুভমেন্টটা একটা ফ্যাক্টর। আচমকা একটা ভালো এরিয়াল বলে উঠে নট করা, কারণ আমি তো দেখেছি তো এই ধরনের প্রচুর প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচেসতেও দেখেছি। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই বার্সেলোনাতে ছোটো বয়সে এসেছিল তোমার মেসি, ওর ছোটো বয়সে যতদূর যা পড়াশোনা করেছি বা দেখেছি, তাতে ওর খুব ছোটো বয়সে ওর গ্রোথের একটা প্রবলেম হয়েছিল। 10 বছর 12 বছর যেটা বার্সেলোনায় গিয়ে হ্যাঁ ওকে ট্রিটমেন্ট করে ঠিক করেছিল। প্লাস ওর অনেকগুলো, আর বার্সেলোনা এই টিমটার যতদূর যা শুনছি বা দেখতে পাচ্ছি, প্রায় একটা মেইন একাডেমির 5-7টা প্লেয়ার আছে। হ্যাঁ, সুতরাং দুপক্ষেরই এটা অ্যাডভান্টেজ। তবে আমার ধারণা যে দেখো ট্যাকটিক্যাল খেলা তো হবেই, বলার কিছু নেই, এত আলোচনা হলো, আলোচনার মধ্যেই এগুলো এসে যাচ্ছে। কিন্তু এই সেট পিস মুভমেন্ট, এই থেকে গোল আসা আর কি, অর্থাৎ একটা দুরন্ত ফাইনালে দু দলেরই সেট পিস মুভমেন্টটা ফ্যাক্টর আমার মনে হয়। ধন্যবাদ রঞ্জিতদা, পবিত্রদা তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.